আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা মহামারীর এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। সেটা হলো, বর্তমান সময়ে আমরা সবাই আমাদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করব, আমার পরিবারের কথা চিন্তা করব। সেই চিন্তা করে মনে রাখতে হবে, তুমি তোমার বাবা মার কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাই এই সময়ে আমরা বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করে নিজ ঘরে থাকব এবং ইনশাআল্লাহ যখন এই পরিস্থিতি থেকে আমরা উতরে উঠব, তখন সবাই আমাদের সেই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আবার একত্রে মিলিত হব। তো চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো তোমাদের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আমি মোহাম্মদ মোফাজ্জল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, তোমাদের এই আজকের ক্লাসটি সাথে আছি। তো প্রথমেই আমরা জেনে নেই এই বিষয়টির মানবন্টন নিয়ে। আমরা দেখব মানবন্টনে দেয়া আছে প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন, 30টি প্রশ্ন এখানে আসে। 30টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান থাকে 1 এবং মোট 30 মার্ক। পরবর্তীতে তোমরা জানো যে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 11টি। সেই 11টি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদেরকে 60টি প্রশ্নের উত্তর করতে হবে, যার জন্য তোমাদের মান রয়েছে 10 করে এবং মোট মান হলো 70। এই মোট 100 মার্কের উপরে তোমাদের এই বিষয়টি পরীক্ষা হয় এবং এই 100 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য বহু নির্বাচনী পরীক্ষাটির জন্য তোমরা সময় পাবে 30 মিনিট এবং সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা উত্তর করার জন্য সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। এবার আসো আমরা জেনে নেই আমাদের এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের কয়টি অধ্যায় রয়েছে এবং কি কি বিষয় রয়েছে। আমরা এখানে গিয়ে 10টি অধ্যায় পাবো। প্রথমেই রয়েছে ব্যবস্থাপনার ধারণা, দ্বিতীয় অধ্যায়ে গিয়ে রয়েছে ব্যবস্থাপনার নীতি, তৃতীয় অধ্যায়ে রয়েছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, চতুর্থ অধ্যায়ে রয়েছে সংগঠিতকরণ, পঞ্চম অধ্যায়ে গিয়ে রয়েছে কর্মী সংস্থান, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে নেতৃত্ব, সপ্তম অধ্যায়ে রয়েছে প্রেষণা, অষ্টম অধ্যায়ে রয়েছে যোগাযোগ, নবম অধ্যায়ে রয়েছে সমন্বয় সাধন এবং সর্বশেষ যে অধ্যায়টি তাতে রয়েছে নিয়ন্ত্রণ। তো আজকে আমরা প্রথম অধ্যায়ে আমরা দেখব যে ব্যবস্থাপনার ধারণা নিয়ে যে অধ্যায়টি আছে, সেই ধারণা অধ্যায়টি নিয়ে আমাদের মোট 5টি ক্লাস হবে। সেই 5টি ক্লাসের এখানে তালিকা দেয়া আছে। প্রথম ক্লাসে আমরা ব্যবস্থাপনার ধারণা নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ক্লাসে আমরা ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, এর সাথে থাকবে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ, তৃতীয় লেকচারে গিয়ে আমরা ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এবং এর সাথে থাকবে ব্যবস্থাপনার চক্র। চতুর্থ যে ক্লাসটি হবে সেই ক্লাসটিতে গিয়ে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, ব্যবস্থাপনা কি একটি পেশা, ব্যবস্থাপনার সর্বজনীনতা এবং সর্বশেষ যে ক্লাসটি হবে এই অধ্যায়ের উপরে, সেই অধ্যায়ে গিয়ে আমরা এই অধ্যায়ের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তার উপরে বিভিন্ন সম্ভাব্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই এই প্রথম অধ্যায়ের প্রথম যে বিষয়টি আছে, তোমাদের মূল বইতে তোমরা দেখবে 1.1 এখানে দেয়া আছে ব্যবস্থাপনার ধারণা। সেখানে গিয়ে প্রথমেই আমরা জেনে নিব ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপনা বিষয়টি কোথা থেকে এসেছে। এটা জানার জন্য আমাদেরকে প্রাথমিক কিছু ধারণা জেনে নিতে হবে। সেই ধারণাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে, আমরা দেখতেছি ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ হিসেবে গণ্য করা হয় টু হ্যান্ডেল
বা চালনা করা বা পরিচালনা করা। অধিকাংশের মতে ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে, যা অর্থ হলো অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। এখানে অশ্ব বলতে ঘোড়াকে বোঝানো হয়েছে, যা কালের বিবর্তনে মানুষকে প্রশিক্ষিত করে তার নিকট থেকে কাজ আদায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্টকে ভেঙে ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি বা মানুষকে সুকৌশলে ব্যবহার এর উপায় হিসেবে বিবেচনা করা হয়। এই প্রাথমিক ধারণাটুকু তোমরা তোমাদের বইতে প্রথম দিকেই দেয়া আছে, তোমরা একটু পড়ে নিলেই বুঝতে পারবে। তাহলে এই ধারণা থেকে আমরা যদি ব্যবস্থাপনা সম্পর্কে একটি সুস্পষ্ট সংজ্ঞা দিতে চাই, তাহলে সেখানে কি দাঁড়ায়? তাহলে সেটা দাঁড়াবে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় উপকরণ সমূহকে কার্যকরভাবে ব্যবহার করার প্রক্রিয়াকে ব্যবস্থাপনা করে। আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সকল মানবীয় ও অমানবীয় উপকরণ সমূহকে কার্যকরভাবে ব্যবহার করার প্রক্রিয়াকে বলা হবে ব্যবস্থাপনা। আমরা যদি একটু চিন্তা করি, ব্যবস্থাপনার সংজ্ঞা দিক থেকে মনে হবে খুব কঠিন একটা বিষয়, কিন্তু একটু সাধারণভাবে যদি চিন্তা করি, তুমি নিজেও জানো না তুমি নিজেই একজন ব্যবস্থাপক। তুমি প্রতিনিয়ত এমন অনেক কাজ করছো যে কাজগুলো ব্যবস্থাপনার মাধ্যমেই হয়ে যাচ্ছে, কিন্তু তুমি জানো না। এই বিষয়গুলো আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা ব্যবস্থাপনা সম্পর্কে ভালোভাবে জানবো। তো আমরা সামনের দিকে এগোই, দেখি এই যে আমরা এখানে সংজ্ঞার ভিতরে কিছু বিষয়ের আন্ডারলাইন করা আছে, মানবীয় ও অমানবীয় এবং প্রক্রিয়া। এই বিষয়গুলো কি? মানবীয় ও অমানবীয় উপকরণগুলো হলো ব্যবস্থাপনার মাধ্যমে কোনো কাজ করতে গেলে তুমি তোমার প্রতিষ্ঠানে কিছু উপকরণ এর প্রয়োজন হবে। মানবীয় উপকরণ বলতে মানুষকে বোঝানো হয়েছে, আর অমানবীয় উপকরণ বলতে রয়েছে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, অর্থ, বাজার, কাঁচামাল, পদ্ধতি। এই সবগুলো বিষয় কিন্তু একটি প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা সংজ্ঞাতে আগে আরেকটি বিষয় দেখেছি, সেটা হলো প্রক্রিয়া। প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? ব্যবস্থাপনার মাধ্যমে প্রক্রিয়ার সাধারণ সংজ্ঞা যদি আমরা দিতে চাই, প্রক্রিয়া বলতে কোনো কার্য সম্পাদনের জন্য ধারাবাহিক কিছু কার্যক্রমকে বোঝায়। সেই ধারাবাহিক কার্যক্রমগুলো ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যদি কোনো কাজ সম্পন্ন করতে চাই, কোনো লক্ষ্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে ধারাবাহিক কিছু কাজ করতে হবে। আর এই ধারাবাহিক কাজগুলোই কিন্তু ব্যবস্থাপনার প্রক্রিয়া নামে পরিচিত। ব্যবস্থাপনার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হলো পরিকল্পনা। এর মাধ্যমে ব্যবস্থাপনার কাজ শুরু হয়। পরবর্তীতে রয়েছে সংগঠন, পরবর্তীতে রয়েছে কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় এবং সর্বশেষ নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই আমরা একটি কাজের সমাপ্তি ঘটে এবং আমরা নির্দিষ্ট লক্ষ্য অর্জন হয়েছে কিনা তা জানতে পারি। তাহলে আমরা যদি এই মানবীয় অমানবীয় উপকরণগুলো বিশ্লেষণ করি এবং ব্যবস্থাপনা প্রক্রিয়াটাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা যে বিষয়টি জানতে পারবো, ব্যবস্থাপনা সম্বন্ধে যে সংজ্ঞাটি জানতে পারবো, সেই সংজ্ঞাটি হলো উপকরণাদি কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা। তাহলে আমাদের এই বিষয়টি নিয়ে ছিল ব্যবস্থাপনা। আমি আলোচনার প্রথমেই বলেছি যে তুমি নিজেই প্রতিনিয়ত অনেক কাজ করে ফেলতেছো, যেটা তুমি জানো না যে তুমি আসলে এগুলো কাজগুলো ব্যবস্থাপনার মাধ্যমে করতেছো। আমি যদি তোমার নিজের ঘর থেকেই শুরু করি, আগে তোমার মা যিনি বাড়ির কাজের দায়িত্বে ছিলেন তাকে বলা হতো হাউস ওয়াইফ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু বলা হয় হাউস ম্যানেজার। দ্যাট মিনস তোমার মা হলো একজন গৃহ ব্যবস্থাপক। এটা কেন বলা হয়? কারণ তুমি একটু চিন্তা করো, তোমার মা
প্রতিদিন তোমার পরিবার পরিচালনা করার জন্য সে প্রথমেই সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে সারাদিন কি কাজ হবে, যেটা কিন্তু ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে যুক্ত। পরবর্তীতে উনি নির্ধারণ করেন আজকে রান্না কি হবে, রান্নার জন্য কি লাগবে, এই বিষয়গুলো তিনি সংগ্রহ করেন। তার পরবর্তীতে তিনি যে কাজটি করেন সেটি হলো এই তোমার পরিবারের বিভিন্ন কাজগুলো কে করবে, কোন বুয়া কোন কাজটা করবে, এর জন্য নতুন কোনো লোক লাগবে কিনা, এটা কিন্তু ব্যবস্থাপনার কর্মসংস্থান কাজের সাথে জড়িত। পরবর্তীতে তোমার পরিবারের অন্যান্য সদস্যরা কে কোন কাজ করবে সে ব্যাপারে তিনি নির্দেশনা দেন, তাদের কাছ থেকে কাজ আদায়ের জন্য প্রেরণা দেন এবং দিনের শেষে সকল কাজগুলো কে তিনি সমন্বয় করেন এবং দিনের শেষে তিনি দেখেন যে দিনের প্রথমে যে কাজটির পরিকল্পনা তিনি করেছিলেন সেই কাজগুলো ঠিকমতো হয়েছে। তার মানে উনি কিন্তু নিজের মনের অজান্তেই ব্যবস্থাপনার মাধ্যমে তাদের কাজটি করে ফেলতেছেন। তাহলে আমরা এটা জানতে পারতেছি যে ব্যবস্থাপনার বিষয়টা কিন্তু আসলেই খুব সহজ, কারণ ব্যবস্থাপনার বিষয়টি কিন্তু আজকে না, সেই সৃষ্টি থেকে শুরু হয়েছে। আমাদের আল্লাহ তাআলা কিন্তু খুব সুন্দর করেই কোথায় কি লাগবে, কোথায় কি আছে সেগুলো সুন্দর করে ঠিক করে দিয়েছেন। তিনি পরিকল্পনা করে দিয়েছেন কোথায় পৃথিবীর কোথায় কি লাগবে, কোথায় কিভাবে চলবে, সেভাবেই কিন্তু হচ্ছে। তো আমরা প্রথমেই ব্যবস্থাপনার বিষয়টি সাধারণ ধারণা পেলাম, সেই বিষয়টাকে আমাকে মনে রাখতে হবে এবং এই বিষয়টি পরবর্তীতে আমাদের আলোচনা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচারে তোমাদের ব্যবস্থাপনার বিষয়ে আরো অনেকগুলো ধারণা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় আমাদের যে লেকচারগুলো সেগুলো অনুসরণ করে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।